নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খাতায় কলমে তিনি ফেরার। এর আগে আমরা দেখেছিলাম মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, যিনি সন্দেশখালী কাণ্ডের 10 দিন পরও অধরা সেই শেখ শাহজাহান অডিও ক্লিপ প্রকাশ করেছিলেন। এবার যে ইডির তরফ থেকে যে দায়ের করা হয়েছে মামলা সিবিআই চেয়ে, সেই মামলায় আইনজীবী মারফত তিনি যুক্ত হতে চাইলেন। কদিন আগে ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল যখন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তিনি এই জি24 ঘন্টাতেই বলেছিলেন যে দাদা কোথাও আছে, কোথায় আছে তিনি জানেন না, কিন্তু তিনি নিশ্চিত যে দাদা আইনি সহায়তার বিষয়ে ভাবনা চিন্তা করছেন। সেটাই সত্যি প্রমাণিত হলো। তাহলে যে শেখ শাহজাহানকে পুলিশ খুঁজে পাচ্ছে না, সেই শাহজাহান ঠিক কী ভাবছেন সেটা জেনে যাচ্ছে তার ভাই। ধরেই নেওয়া যায় টেলিপ্যাথিতে নয়, কোনো না কোনোভাবে নিশ্চয়ই যোগাযোগ রয়েছে। আইনজীবী নিযুক্ত হয়ে যাচ্ছেন, আইনজীবী তাকে রিপ্রেজেন্ট করছেন আদালতে। আইনজীবীও নিশ্চয়ই হঠাৎ নিজের মনে নিজের মতো করে সমাজসেবা করার তাড়নায় কোর্টে গিয়ে একথা বলছেন না। নিশ্চয়ই আইনজীবীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, এবং সেটাও টেলিপ্যাথিতে নয়, নিশ্চয়ই কোনো না কোনো কমিউনিকেশনের মাধ্যমে। তাহলে পুলিশই শুধুমাত্র খোঁজ পাচ্ছে না, যেখানে আমরা জানি যে এই মুহূর্তে 2024-এ দাঁড়িয়ে আমরা যাই করি, যাই বলি, যা কথা বলি, যা কিছু করি, তার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা রেখে যাই। আমরা 40 বছর আগের পৃথিবীতে নেই। এবং শেখ শাহজাহান নিশ্চয়ই পায়রার পায়ে বার্তা দিয়ে আইনজীবীর কাছে বা ভাইয়ের কাছে পাঠাচ্ছেন না। তাহলে কেন শেখ শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ? আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, বিজেপির পক্ষ থেকে শিলভদ্র দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়, রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ দীপাঞ্জন চক্রবর্তী, রয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়। আমি শুরুতে আপনাদের দেখাবো আড়ালে থেকেই হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান। দেখুন। সন্দেশখালীর অশান্তির পর 10 দিন পার, শেখ শাহজাহানকে এখনো খুঁজে পায়নি পুলিশ। অথচ আড়ালে থেকে হাইকোর্টের দ্বারস্থ হলেন পুলিশের খাতায় ফেরার এই শাসক নেতা। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীর নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেখানেই গ্রামবাসীদের একাংশের হামলায় আক্রান্ত হন কেন্দ্রীয় এজেন্সির 3 আধিকারিক। হামলার মুখে পিছু হটেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সেদিন শাহজাহানের উস্কানিতে স্থানীয়রা হামলা চালিয়েছিল বলে অভিযোগ করে ইডি। এমনকি সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন ইডি কর্তারা। সেই মামলায় যুক্ত হওয়ার আর্জি জানিয়েই সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন শাসক নেতা শাহজাহান। এদিন আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানিতে শাহজাহানের আইনজীবী বিশ্বরূপ মুখোপাধ্যায় বলেন, আমার মক্কেল ইডির দায়ের করা অভিযোগপত্র দেখেননি। তিনি চান এই ঘটনায় তার বক্তব্যও শোনা হোক। এর জবাবে কার্যত ভর্ৎসনার সুরে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আপনি এজির কাছে কি বলছিলেন? রাজ্যকে পরিচালনা করতে চাইছেন, কাউকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। আপনার মক্কেল আত্মসমর্পণ করছেন না কেন? এদিন শুনানিতে পুলিশের তদন্ত নিয়েও কড়া প্রশ্ন তোলেন বিচারপতি সেনগুপ্ত। এজি কিশোর দত্তের উদ্দেশ্যে তিনি বলেন, সেদিন সন্দেশখালীতে প্রায় 1000 মানুষের জমায়েত হয়, ঢিল লাঠি নিয়েও চড়াও হয়। হামলায় ইডি আধিকারিকরা আহতও হন। এই ঘটনায় পর্যাপ্ত ধারায় মামলা করেছেন। কারো মাথা লক্ষ্য করে ভারী ইট ছোড়া হলে 307 ধারায় খুনের চেষ্টার মামলা করা যায় না? এখানেই না থেমে বিচারপতি আরও বলেন, ইডির দাবি গ্রামবাসীদের হামলার সময় শেখ শাহজাহান ঘরেই ছিলেন। তিনি ঘর থেকেই বাইরের লোককে উস্কানি দিচ্ছিলেন। ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ শাহজাহানের বাড়িতেই যায়নি শুনে আশ্চর্য হলাম। এরপরে সন্দেশখালী মামলায় পুলিশের কেস ডায়েরি তলব করে হাইকোর্ট। মঙ্গলবার শুনানিতে কেস ডায়েরি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালী কাণ্ডের পর রাজ্যের শাসক শিবির থেকে বারে বারেই অভিযোগ উঠেছে যে 5ই জানুয়ারি পুলিশকে না জানিয়েই শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেই প্রসঙ্গে এদিন বিচারপতি সেনগুপ্ত বলেন, তল্লাশিতে পুলিশকে বলে বা নিয়ে যেতে হবে এমন কোনো নিয়ম নেই। সন্দেশখালী নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেও থেমে নেই রাজনৈতিক চাপানোতর। পুলিশের খাতায় নিখোঁজ আছে, কিন্তু পুলিশের কাছে নিখোঁজ নেই। পুলিশের আতিথেয়তায়, পুলিশের নজরদারিতে, পুলিশের বদান্যতায় শাহজাহান নিজ ভূমে বিচরণ করছে। তৃণমূল সরকার যখন মনে করবে শাহজাহানকে সামনে আনার,
তখন পুলিশ তাকে সামনে নিয়ে আসবে। বিচারপতি বলেছেন তার মক্কেলকে আত্মসমর্পণ করতে, তার মক্কেল তো আত্মসমর্পণ করবেন যখন তাকে প্রশাসন থেকে বলবে নিশ্চিতভাবে তুমি আত্মসমর্পণ করো, তোমার জামিন করিয়ে দেবে। সেই জায়গায় প্রশাসন পৌঁছতে পারছে না বলেই এখনো শাহজাহান তার মতো আছেন দিদিমণির ছত্রছায়ায়। যখন কোর্টে বিচার চলে বা বিচার পদ্ধতির কোনো একটি চলে মোকদ্দমা, তখন বিভিন্ন ধরনের কৌতূহল বা কোয়ারি সেটা বিচারপতিদের মুখে আসতেই পারে, এবং নিশ্চিতভাবেই যাদের প্রতি এই প্রশ্ন প্রকাশ করা হচ্ছে তারা তার উত্তর দেবেন। এদিকে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার 4 জনকে এদিন জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত। ধৃতদের 9 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অনুবংশ নিয়োগীর রিপোর্ট, জি24 ঘন্টা। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি। আমি দীপাঞ্জন দাকে দিয়ে শুরু করব। দীপাঞ্জন, আমি জানি না যে আর কি মোড অফ কমিউনিকেশন থাকতে পারে, অন্তত যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই পুলিশ শেখ শাহজাহানের হদিশ পাচ্ছে না, তাহলে তার ভাই আইদার সে দাদার মন পড়তে পারে, বা টেলিপ্যাথি ভীষণভাবে কাজ করে, বা কোনো একটা প্রাইভেট ইথার তরঙ্গ রয়েছে যা দিয়ে শেখ শাহজাহান তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছে, অথবা পায়রার পায়ে চিরকুট দিয়ে। আদারওয়াইজ তো আর কোনো কমিউনিকেশনের পদ্ধতি এই মুহূর্তে থাকার কথা নয় যেটাতে শেখ শাহজাহান অন্তরালে থেকে আরামসে এইসব কমিউনিকেশনগুলো করে যাবে, অথচ পুলিশ তার নাগাল পাবে না। দেখো মপিয়া, আমি শুরুতে যেদিন ঘটনাটা ঘটেছিল সেই রাত থেকে বলেছি অনেকবার, আবার রিপিট করছি, সন্দেশখালীর ঘটনাটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যে হঠাৎ করে হয়ে গেল, স্পন্টিনিয়াস হয়ে গেল, 1,500 মানুষ এসে ভাঙচুর করলো। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ, এবং যেটা আমি আগেও বলেছিলাম যে আমাদের কাছে স্পেসিফিক খবর আছে এবং ইন্টেলিজেন্স ব্যুরোর কাছেও আছে। কলকাতা পুলিশ তো অবভিয়াসলি জানে যে 30শে ডিসেম্বর কোনো একটি জায়গায় এক অতি প্রভাবশালী এই শেখ শাহজাহান এবং দক্ষিণ 24 পরগনার এক অত্যন্ত ক্ষমতাশালী কুখ্যাত বা প্রখ্যাত বিধায়ক, এরা একসঙ্গে একটা মিটিং করেছিলেন, যে বুঝতে পেরেছিলেন অতি প্রভাবশালী যে আমাদের চারদিক ঘিরে ফেলছে ইডি, এবং একটার পর একটা, বিশেষ করে এবার রেশন দুর্নীতিতেও আমরা ফাঁসবো। সেই জন্য তৈরি করা হয়েছিল যে কোথাও যদি ইডি রেড করতে যায় তাহলে যেন এরকম একটা জনবিস্ফোরণের নাম দিয়ে একটা এমন সিচুয়েশন করতে যাতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স গুলি চালাতে বাধ্য হয়, তাহলে যদি আমরা একটা লাশ পেয়ে যাই আমাদের জন্য অনেক কাজ সহজ হবে। নাও ইটস আ পার্ট অফ দিস কনস্পিরেসি, এবং সেখানে এই প্ল্যান এ বি যেগুলো আমরা কন্টিনজেন্সি প্ল্যান বলি সেটা তৈরি ছিল। যে শেখ শাহজাহান কেন এরা জানতো যে শেখ শাহজাহান টার্গেট, এটা তো বুঝতে পারে, এর জন্য সূত্র দরকার হয় যে শেখ শাহজাহানের কাছে এবার পৌঁছাবে। সো এর জন্য পুলিশি ব্যবস্থায় তাকে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছিল বা এখনো রাখা হয়েছে। তাকে নিরন্তর ভাবে সম্ভবত বিভিন্ন রকম আইনজীবীরা তাকে লিগাল অ্যাডভাইস করছে যে কিরকম ভাবে প্রশ্নের জবাব দিতে হবে ইডি। এবং এই যে পুরো প্রক্রিয়াটা, ইট ওয়াজ আ ভেরি ওয়েল ক্রাফটেড প্ল্যান। তার জন্য এই অবস্থা, না হলে বেঙ্গল পুলিশ এই 8-9 দিন হয়ে গেল এখনো শেখ শাহজাহানকে ধরতে পারছে না, যার শীর্ষস্থানে নাকি ভারতবর্ষের অন্যতম একজন দক্ষ পুলিশ অফিসার বসে আছেন। তিনি 4 দিন আগে বলেছিলেন যে যারা আইন ভেঙেছেন, 4 দিন বা 5 দিন আগে, যারা আইন ভেঙেছেন আমরা উই উইল নট স্পেয়ার এনিবডি। 7 দিন আগে, তার মানে 7 দিন আগে, মানে 1,500 লোকের মধ্যে 4 জন লোকই আইন ভেঙেছিলেন যাদের অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা ধরো অ্যারেস্ট করা হলো 4 জনকে, তাদের জেল হেফাজত কেন? পুলিশ কেন পিসি নেয়নি, পুলিশ কাস্টাডি নেয়নি? তার মানে তাদের কাছ থেকে নতুন কোনো খবরাখবর নেওয়ার নেই? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ আইওয়াশ, তোমাদের চাপে, মিডিয়ার চাপে, বিরোধীদের চাপে, পুলিশকে এখন এবং হাইকোর্টের চাপে পুলিশকে দেখাতে হচ্ছে যে আমরা কাজ করছি। তার জন্য 4টি মানুষকে ধরা হলো, এবং অবধারিতভাবে আমি তোমাকে বলে দিতে পারি এই 4 জনের সন্দেশখালীর ঘটনার দিন তাদের অ্যালিবাই রয়েছে, এবং 100% যে এরা অন্য কোথাও ছিল, এবং তখন এদের বেকসুর খালাস হয়ে যাবে। সো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অতীতও দেখেছো। মোমিনপুর ইকবালপুরের ঘটনায় 15 জনকে অ্যারেস্ট করা হলো চাপে পড়ে, তারপর যখন এনআইএ আসলো, এনআইএ এসে বলে এই 15 জনকে বেকসুর খালাস, কারণ এরা একদমই নিরপরাধ। কেন করা হয়েছিল? যাতে অ্যাকচুয়াল যারা অপরাধী তারা যাতে নিরাপদে মেসেজ দিয়ে পালাতে পারে। আমি আসবো আপনার কাছে, আমি এখানে একটু শীর্ষেন্দুর কাছে আসবো। যে শীর্ষেন্দু, এই যে প্রশ্নগুলো আজকে বিচারপতি তুলেছেন, যে সন্দেশখালীতে
হাজারের ওপর মানুষের জমায়েত হয়, ঢিল লাঠি নিয়ে তারা চড়াও হয়, ইডি আধিকারিকরা আহত হন। সেখানে 307 ধারায় খুনের মামলা রুজু হয়নি। খুনের চেষ্টা অ্যাটেম্প টু মার্ডার রুজু হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি আগেও যেটা বারবার বলেছি যে গোটাটা হয়েছে টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের আমাদের একাধিক সহকর্মী তারা আক্রান্ত হয়েছেন এবং ফুটেজে দেখা যাচ্ছে যে কারা চড়াও হয়েছে, কারা এই প্রাণঘাতী হামলায় সামিল হয়েছে। শাহজাহান শব্দের অর্থ পৃথিবীর রাজা, আর এই যে শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে, এই পৃথিবীর না হোক রাজ্যের রাজা হয়ে গেছেন। কারণ 11 দিন হয়ে গেল, ডিজিপি, অকর্মণ্য এসপি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, ওনারা কি চশমা পরে আছেন জানে না। আজকে হাইকোর্টের নির্দেশে তল্লাশি চলছে। কেন্দ্রীয় এজেন্সি সারা ভারতবর্ষে তল্লাশি করেছে, কোনো জায়গায় প্রতিবাদ হয়েছে এরকম দেখান। চিদম্বরমের বাড়িতে পাঁচিল টপকে গেছিল, তার কোনো প্রতিবাদ হয়েছে? আর ইডি জাননি কেন আরেকবার? আর একটা জিনিস হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি করলো, তাদের মাথা ফাটলো, তারা বাড়িতে ঢুকতে পারলো না, তাদের বিরুদ্ধে চুরির, শ্লীলতাহানির প্রত্যেকটা কেস হলো, 2টো এফআইআর হয়েছে। ওসির কিন্তু 2টোতেই সই আছে, 2টোই কিন্তু আলাদা আলাদা। এটা কি হচ্ছে আপনারা প্রত্যেকটা দিন দেখেছেন, মিডিয়া প্রত্যেকটা সময় দেখিয়েছে। আজকে টেলিফোনে, মোবাইলে, টাওয়ারে দেখা যাচ্ছে শাহজাহান তার বাড়িতে বসে আছে। আজকে সেই জায়গাতে তিনি লোক জড়ো করে 1002 লোক জড়ো করছেন, আর 4 জনকে ধরেছেন। এটা কি? এটা আইন শৃঙ্খলা? আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। আজকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওপর আঘাত করলে আইপিসির 353 নন বেলেবল সেকশন মনে রাখতে হবে, তাদের মাথায় আঘাত হয়েছে, 4 থেকে 8টা স্টিচ পড়েছে। 332, 333 নম্বর ধারায় 10 বছরের জেল দেননি কেন? অ্যাটেম্প টু মার্ডার। মহামান্য বিচারপতি জয় সেনগুপ্তা তো সঠিক কথা বলেছেন, এই জন্যই তো সাধারণ প্রতিটি মানুষের কোর্টের ওপর আস্থা আছে। 307 অ্যাটেম্প টু মার্ডার দেননি কেন? আজকে কোর্টে পেশ করেননি কেন? শাহজাহানকে খুঁজে পাচ্ছেন না? আজকে আইনজীবী মারফত, আমাদের যে আইনজীবী, আমরা যে মামলা লড়ি, তাতে একটা পাওয়ার দিতে হয়, সেটাকে ওকালতনামা বলে। ওকালতনামায় সেই অপরাধী হোক, তার অভিযুক্ত হোক, তার একটা সই থাকে। সেই সইটা কোত্থেকে পাচ্ছেন? শাহজাহানের সইটা কোত্থেকে পাচ্ছেন? কালকে ওকালতনামা জমা দিতে হবে, কালকে শুনানি আছে। আর ডিজিপি 8 দিন হয়ে গেল বলেছিলেন, ডিজিপি দেখতে পাচ্ছেন না, তিনি দেখতে পাচ্ছেন না। আজকে অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধীরা যদি শাসক দলের ঘনিষ্ঠ হয়, তাহলে পুলিশি নিষ্ক্রিয়তাটা একটা বড় আকার ধারণ করছে। আমার এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উঠে আসছে, যেটা একটু আগে শীর্ষেন্দু বললে অত্যন্ত ইন্টারেস্টিং, যে কেউ যদি কারো হয়ে সওয়াল করতে যায় তাহলে ওকালতনামায় স্বাক্ষর থাকাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। একদম। সেটা কিভাবে আসছে বলুক না, সেটা বলুক প্রদীপ্ত, যে কিভাবে পুলিশ খুঁজে পাচ্ছে না। এবং আমি আবারও বলছি, আমাদের তো দক্ষ অফিসাররা রয়েছেন, দক্ষ পুলিশ ফোর্স রয়েছে। আমি একটা লাইন যোগ করতে পারি, একটা লাইন। সেদিনে মনে করুন ওয়ারেন্ট ছিল না, আমি ধরে নিলাম, তার বাড়িতে এমন কি ছিল তার দরকার নেই, মনে করুন নথি কিছু পেল না, কিন্তু ওয়ারেন্টটা এখন হয়ে গেল, এই এজেন্সিকে আঘাত করে এখন ওয়ারেন্টটা হয়ে গেল। না, প্রথম কথা আমি একটাই প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে শীর্ষেন্দুবাবুকে, যে আপনি প্রশ্ন করে দিয়েছেন, আপনি অনেকগুলো প্রশ্ন দিদি করেছো, তুমি দিদি এবার আমাকে না 10 দিন ধরে যে যুক্তিটা দিয়ে আসছিলে তোমরা, আমি একটা যে কেন পুলিশকে না জানিয়ে যাওয়া হয়েছে, আজকে বিচারপতি জয় সেনগুপ্ত দর্তহীন ভাষায়, প্রথমত আমরাও প্রথম থেকে বলেছি যেটা কোথাও এরকম নিয়ম নেই, আজকে বিচারপতি জয় সেনগুপ্ত দর্তহীন ভাষায় বলেছেন যে তল্লাশিতে পুলিশকে বলে বা নিয়ে যেতে হবে এমন কোনো নিয়ম নেই। তোমাদের একমাত্র থিওরি, একমাত্র ডিফেন্স, সেটাও ধোপে টেকে না। তুমি বোধহয় এটা ভুলে গেছো দিদি, তোমার চ্যানেলে বসেই বলেছি যে পুলিশকে যদি ব্যর্থ বলা হয় তাহলে ইডিকে কেন ব্যর্থ বলবো না, বা সেন্ট্রাল বাহিনীকে কেন ব্যর্থ বলবো না, এবং তার সঙ্গে ষড়যন্ত্রের যোগ। না, আমি কখনো করছি না, আমি তা না, আমি যেটা বলবো সেটা তো আমি বলবো, আমার বক্তব্য, আমার কমফোর্ট জোন না তোমার কমফোর্ট জোন দিদি দেখবো না। তুমি আমাকে ডেকেছো দিদি বলার জন্য, আমাকে বলার নিশ্চয়ই একটু সুযোগ দেবে। আমি আনকমফোর্টেবল জায়গায় ঢুকবো কি ঢুকবো না সেটা আমার জায়গা না, আমার দলের জায়গা এখানে রিপ্রেজেন্ট করতে এসেছি, তোমার মতন করে তো আমি বলবো না নিশ্চয়ই।
ষড়যন্ত্রের শিকার বলা হচ্ছে। দীপাংশু বাবু বলছেন, দীপাংশু বাবু ওখান থেকে বসে যে দীপাঞ্জন বাবু বলছেন যে ষড়যন্ত্রের খবর ওখান থেকে উনি জানতে পাচ্ছেন। ইডি সিবিআই জানতে পারলো না, সেন্ট্রাল বাহিনী জানতে পারলো না, তারা লেক টাউনে যাচ্ছে ওরকম বর্ম পরে, আর ওইখানে বর্ম পরে যেতে পারছো না নাকি? এই ষড়যন্ত্রটাই এরা করতে গিয়েছিল, যে ষড়যন্ত্রটার কথা দীপাঞ্জন বাবু বলছেন, সেইটাই কি প্ল্যানিং ছিল উল্টো দিক থেকে যদি ভাবা যায়? আমার বক্তব্য হচ্ছে এই উনি কি আইনগতভাবে ভুল যে আদালতে আজকে যে আইনজীবী গিয়েছিলেন তিনি কি আইনত ভুল? এই প্রশ্নটা আমি রাখতে চাইছি। যেমন শাহজাহান যদি ভুল হয়ে থাকে তার শাস্তি প্রাপ্য হবে, যেমন যে পুলিশ ওখানে অন্যায় করেছে যদি সে হয় তার শাস্তি প্রাপ্য হবে, আদালত তাকে দেখে দেবে। কিন্তু যে আইনজীবী গেছেন তিনি কি আইনত ভুল? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, মদন মিত্র থেকে সুব্রত মুখার্জি, তাপস পাল, সুলতান আহমেদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, আমরা জানি না এরা দোষী কিনা। দিনের পর দিন জেল কেটে গেল। মদন মিত্র তো 2013 সালে সেই জুন মাস না ডিসেম্বর মাস থেকে, আমি জানি না তিনি দোষী কিনা। এবং সম্পত্তি ক্রোক হলো, মানুষের টাকা ফেরত গেল না। এগুলো কমফোর্ট জোন দিদি। এই জিনিসগুলো, যে মানুষগুলোর খুন হয়ে গেল, 107 জন মানুষ চলে গেল, আমার বক্তব্য সেইখানে, আমার সেইখানেই বক্তব্য যে সেই টাকাগুলোই বা গেল কোথায়? সেটা তো আমি কি করে বলবো? তুমি বলতে পারছো না তুমি এত বড় একটা নেটওয়ার্ক চালাও, আমি কি করে বলবো? আমার দলই বা কি করে বলবো? তোমার এতগুলো ক্যামেরা আছে, এত চোখ তোমার, তুমি এখান থেকে প্রশ্ন করতে পারছো যে ফেস টাইমটা তুমি ভুলে যাচ্ছ, তুমি বলছো যে পায়রা দিয়ে যাবে কি কিভাবে যাবে। আমার বক্তব্য এগুলো কি কোর্টে, না না আমি বলছি এগুলো কি কোর্টে, আমি বলছি কি এগুলো কি কোর্টে, আমি বলছি এগুলো কি কোর্টে। তুমি কি আমাকে বলতে ডেকেছো? আমাকে তো বলতে ডেকেছো, একটু বলে নি দিদি। গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে দিয়েছি, এবার আমারটা বলতে দেবে তো। মানে আমার একটা প্রবলেম হচ্ছে দিদি, তোমরা যদি 6 জন মিলে আমাকে এইভাবে বলো আলাদা করে, তখন তো আমার বলার আমি একটু ছেড়ে দিচ্ছি। আমি বলছি যে আমার বক্তব্য, মিডিয়া হাউসগুলো যারা খবরগুলো করছে তারা কি আদালতে একটু দায়িত্ব নিয়ে বলবে যে সে যে প্রশ্নটা তারা এখানেও করছে যে আমাদের কাছে এই ফুটেজগুলো রয়েছে এবং এগুলো ট্রুথ, এগুলো সত্যি, শেখ শাহজাহান যুক্ত, আমরা পার্টি হতে চাই, সেই দায়িত্ব কি নেবে? না, তার দায়িত্ব নয় তো। এক্স্যাক্টলি সো। তাহলে সেই দায়িত্ব, তাহলে সেই জায়গায় মিডিয়ার দায়িত্ব নয়। আরে বাবা, কেন নয়? গোয়েন্দাদের কেন নয়? গোয়েন্দারা যদি দায়িত্ব হয়, গোয়েন্দারা ব্যর্থ হয়, আদালত শাস্তি দেবে, আদালত শাস্তি দেবে, আদালতের উপর আপনার ভরসা আছে, আমার ভরসা আছে। আমি যেটা বললাম সেই পয়েন্টটাই নিচ্ছেন না আপনি, পয়েন্টটাই নিচ্ছেন না। আমি কেন বললাম যেটা দেখিয়েছে বিজেপি মিডিয়া যেটা দেখিয়েছে তার ভিত্তিতে বিজেপি একটা আপিল করেছিল, মিডিয়া দেখিয়ে দিয়েছে যে কে কে ছিল। ও দাদা কি বলবো শুনেছে? বিজেপি সেই আপিলটা নষ্ট হয়ে গিয়েছে। না, আমি এখন বুঝলাম না যে হঠাৎ করে বিজেপিকে টানলো কেন? তুমি কি বিজেপি করো? না না, আমি বলছি মিডিয়াকে টেনেছো, মিডিয়ার মাধ্যমে অ্যাপ্লাই করেছে, সব ঠিক আছে, কিন্তু মিডিয়া সেটার সঙ্গে বিজেপির সঙ্গে তুমি তো বিজেপি করেছে না, বিজেপি করেছে। আমি এখানে একটা পয়েন্ট জাস্ট মেনশন করব, আমি আগেও মেনশন করেছি, 10 দিন কেটে গেছে, এর মধ্যে একাধিক সাম্প্রতিক ঘটনার উদাহরণ আমরা দিতে পারি যেখানে সামান্য কিছু হলেও তার ফুটেজ আমাদের কাছে চেয়ে পাঠানো হয়েছে। এই 10 দিনে at least not to my knowledge কোনো ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে কিনা প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ এই 1000 জনের মধ্যে যে প্রশ্নটা বিচারপতিও তুলেছেন যে 1000-এর উপর ওখানে লোক, মাত্র 4 জন অ্যারেস্টেড। বাকিদের প্রোটেকশন দিতে আমরা তো ফুটেজ দেওয়ার জন্য রেডি হয়ে আছি। ভেরি গুড। তোমার বিষয় হচ্ছে 4 জন, যেটা বললেন, যেটা দীপাঞ্জন বাবু বললেন, 4 জনকে অ্যারেস্ট করা হলো, 4 জনকে অ্যারেস্ট করা হলো, 4 জনকে জেসি হলো কেন? পিসি না হলে জানবে কি করে? পিসিতে জিজ্ঞেস না করলে পরে জেসি হলে তো জিজ্ঞেস করতে পারবে না। তা পিসিতে না নিলে, পুলিশ কাস্টডিতে না নিলে, তাহলে কি পুলিশ কাস্টডিতে নেওয়ার দরকার নেই? আর রাজীব কুমার বড় বড় কথা বলেছেন, রাজীব কুমার কি করে যাবেন? কারণ রাজীব কুমার জানেন বেঁচেই আছেন দিদিমণির জন্য, সেদিন জেলে যেতেন, বাঁচিয়ে রাস্তায় নেমে বাঁচিয়েছেন, তাই রাজীব কুমার ওনার হয়ে করবেন, সেটা করুন, আমার আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ শাহজাহান কোথায় আছেন, কেন আছেন, কি আছেন, ইডি বলে গেল কি না বলে গেল, ইডি বলে গেল যাওয়াটা ঠিক না, এটা আইন বুঝবে। কিন্তু আমার কথা হচ্ছে আমার বাড়িতে তদন্ত করতে আসছে, আমি লোক ডেকে আটকাতে যাচ্ছি, তার মানে কি বাড়িতে এমন কিছু ছিল যেটা ইডি ধরতে পারে? যেটা আমাদের প্রশ্ন হচ্ছে, সবার বাড়িতে ইডি গেছে, ভারতবর্ষের তো প্রচুর রাজনৈতিক নেতার বাড়িতে, বড় বড় রাজনৈতিক নেতার বাড়িতে সিবিআই গেছে, ইডি গেছে। একটা সময়
অমিত শাহ বাড়িতেও গেছে, তারপরে সোনিয়া গান্ধীকেও জিজ্ঞেস করেছে, চিদাম্বরমকেও জিজ্ঞেস করেছে, অ্যারেস্ট হয়েছেন। এরকম ভাবে দেখতে গেলে পরে সব পলিটিক্যাল পার্টিরই প্রচুর লোক ডাক পেয়েছে, তার মধ্যে কেউ দোষী প্রমাণিত হয়েছেন, কেউ হয়নি, কেউ অ্যারেস্ট হয়েছেন, কেউ হয়নি, সেটা একটা আলাদা কথা। কিন্তু আমার বাড়িতে ইডি এলো, আমি হঠাৎ দরজা বন্ধ করে 1.5 ঘন্টা খুলতে দিলাম না, পাড়ার লোককে ডেকে এনে গন্ডগোল করলাম, তার মানে কি এটা বাড়ির মধ্যে ছিল? এই প্রশ্ন তো বিচারপতি তুলেছেন যে তারপরও পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে যায়নি, অথচ পুলিশ মামলা রুজু করলো, কারণ শেখ শাহজাহানের যে কেয়ারটেকার তার বক্তব্যের ভিত্তিতে এবং সেখানে চুরি শ্লীলতাহানির মতো অভিযোগ ইডি আধিকারিকদের বিরুদ্ধে, কর্তব্যরত ইডি আধিকারিকদের বিরুদ্ধে। সবাই বিয়ে করেছে, তোমাদের সমস্ত চ্যানেলও বলেছে ইডিকে ঢুকতে দেওয়া হয়নি, ইডি বাড়িতে ঢুকতে পারলো না, কিন্তু 1 লক্ষ কত হাজার টাকা চুরি করে। দীপাঞ্জন দা কিছু একটা বলতে চাইছেন, খুব সংক্ষেপে দীপাঞ্জন দার বক্তব্য নিয়ে আমি সৌম্যদার সৈকতের কাছে আসবো। দীপাঞ্জন দা, আমি খুব সংক্ষেপে একটা টেকনিক্যাল প্রশ্ন করছি, যেটা ইডি অভিযোগ করেছিল যে সেদিন শেখ শাহজাহান বাড়ির ভেতর থেকে যখন বাইরে হাঙ্গামা চলছিল বা জনবিস্ফোরণ 28 বার ফোন করেছে। এটা কি কনসার্ন পুলিশ ডিপার্টমেন্ট, স্টেট পুলিশ বা ডিস্ট্রিক্ট পুলিশ চেক করেছে যে 28 জন কাদের ফোন করেছিল, বা তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ হয়েছিল যে কি কথা হয়েছে, এবং ওই 28 জন আরো কোনো উচ্চতর প্রভাবশালীকে কন্ট্যাক্ট করেছিল কিনা, এই প্রসেসটা কি এখন অব্দি করেছে? এখন আমি 100% শিওর সেটা পুলিশ করে। এবার এই যে 4 জনকে ধরা হয়েছে, যেটা আমি বারবার বললাম যে এদের জুডিশিয়াল কাস্টাডি দেওয়া হচ্ছে, পিসি দেওয়া হলে তখন বোঝা যেত যে 28 জন কাদের ফোন করা হয়েছে, তারা কি নির্দেশ দিয়েছে, এই 4 জন তারা কি কাজ করেছে, কে তাদের নির্দেশ দিয়েছে। কারণ যেরকম ভাবে ওই মবটা ওখানে মুভমেন্ট করেছে, ওটা খুব ওয়েল কন্ট্রোলড এবং 100% রিমোট কন্ট্রোল, ওখানে বসে কেউ করে। তো এই পুরো ব্যাপারটাতেই বোঝা যাচ্ছে তদন্তর নামে একটা প্রহসন চলছে। মৌপিয়া সৌম্যদা, না দীপাঞ্জন দা, পুলিশ পিসি চায়নি, আসলে পিসি চায়নি, তাই পিসি চায়নি। পুলিশ পিসি চায়নি মানে দীপাঞ্জন দা, পুলিশ পিসি চায়নি তার কারণ পিসি চায়নি পিসি। তা আপনি না আর্তনাদ করলে কি করে হবে? তো ব্যাপারটা হচ্ছে এই শাহজাহান নূরজাহানদের সংসার কি করবেন আপনি? এরাই তো ভোট করে, এরাই তো লুট করে, এরাই তো বিরোধীদের মারে, খুন করে। কথা বলছো তার মানে? ভাই আমি বলিনি তো, এই দে আর দ্য এম্বডিমেন্ট অফ দ্য এন্টায়ার করাপশন। তো এরা তো রত্ন তৃণমূলের, তো ধরা পড়ে যাবে এত সহজ? কি জবাব দেবেন? একটা পরিবারের সবাই এ থেকে জেড পর্যন্ত যারা থাকে সবার নামে ফরেক্সের লাইসেন্স। তৃণমূল না আসলে জানতেই পারতাম না এতভাবে চুরি হয়, শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, টাওয়ার লোকেশন বলছে ঘরের মধ্যে আছে। আর বিজেপি তো শুধু বলে, শুধু বলছে, বড় বড় বিশাল 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 কথা বলছে, ধরে ফেলতে হবে। মানে ভোকাবুলারির বই নিয়ে এখন রোজ বিজেপির নেতারা প্র্যাকটিস করছে কি নতুন নতুন শব্দ বলা যায়। আরে আমরা তো বলছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে বলছি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বিজেপিও বলছে আপনাদের কেন্দ্রে এত বড় একটা সরকার আছে, মেজরিটি আছে, 355 বলছি, 56 বলছি, শুধু বলেন কিছু করেন না। কত বলবেন? ভোট মিটে যাবে, আবার সব সে শাহজাহানরা সব নূরজাহানদের হাত ধরে চলে যাবে। তো এটা পিসি চায়নি দাদা, পিসি কি চাইবে? পিসি চাইলে পিসি হবে, নবান্নর প্ল্যান। না দেখুন, প্রথমত যেটা বিষয় হচ্ছে, একটা জিনিস তো পরিষ্কার, এই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে আমরা অতীতে তেভাগা আন্দোলনের মাটি হিসেবে সন্দেশখালীকে চিনতাম। এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই সন্দেশখালীর মাটি এখন ভাগের মাটি রে। হ্যাঁ, সন্দেশখালীর মাটি না, ভাগের বাচ্চারাও এখন বিড়ালের মতন করে এখন অনেকগুলো ভাগ, কালীঘাট, ক্যামাক স্ট্রিট সব ভাগ। না, বিষয়টা হচ্ছে পার্থবাবু বা কেষ্টবাবু এদের থেকে সন্দেশখালীর শাহজাহানের ক্ষমতা যে কতটা বেশি সেটা বোঝা গেল। 28 বার ফোন করেছেন, কথা বলেছেন, আমি যা শুনছি কানাঘুষো, কিন্তু 3 বার ফোন করেও একজন মন্ত্রী তার মন্ত্রীর ফোন কেউ একজন ধরেননি। বিষয় যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দুটো বিষয়। এক হচ্ছে এই সন্দেশখালীর একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ইডি তদন্ত না হলে এটা জানা যেত না যে সন্দেশখালীতে বেআইনি কারবারকে কোন জায়গায় পৌঁছে দিয়েছেন এই শাহজাহানবাবু। 2, শীতলকুচি হোক বা সন্দেশখালী, সংখ্যালঘু মানুষরা জড়ো হচ্ছে, সংবিধানের প্রদত্ত ক্ষমতার অধিকারী ইডি আধিকারিকদের গায়ে হাত তুলছে এবং সংখ্যালঘু মানুষদের ভিলেন করা হচ্ছে। আপনি যদি শীতলকুচি দেখেন, সন্দেশখালী দেখেন, ভাঙড় দেখেন, একের পর এক প্রান্তিক এলাকা সংখ্যালঘু মানুষরা কিন্তু দাবার গুটির বোর্ডে পরিণত হচ্ছে। নাম্বার 4, ঠিক এই সন্দেশখালীর প্রত্যন্ত এলাকা ভৌগোলিকভাবে একটা সীমান্ত লাগোয়া এলাকা। আপনি যদি দেখেন নদী পথে, এটা একটা চেন। আমি বারবার যে কথাটা বলবার চেষ্টা করছি যে জাহাঙ্গীর ফলতা, ক্যানিং পূর্বের শওকত মোল্লা, কিংবা আরাবুল ইসলাম ভাঙড়ে, কিংবা এই শাহজাহান বাবু,
এই প্রত্যেকটা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এবং ভৌগোলিকভাবে নদী সীমান্ত, যে এলাকাগুলোতে বর্ডার সিকিউরিটি ফোর্স বা আমাদের দেশের সৈন্যবাহিনীর জওয়ানদের নজরদারির ক্ষেত্রে কোথাও না কোথাও একটা প্রতিকূল পরিস্থিতি রয়েছে। আগে ছিল মজিদ মাস্টার, এখন হচ্ছে শেখ শাহজাহান। না, মজিদ মাস্টার, যে মজিদ মাস্টারকে বারাসাতের মানুষ চেনে তাকে শিক্ষক মজিদ মাস্টার হিসেবে চেনে, আর যে শাহজাহানকে তৃণমূল চেনে সেই শাহজাহান তৃণমূলের জমানায় মাগুর মাছের ব্যবসায়ীরা যেমন ফুলে ফেপে গেছেন তেমনি এক সেকেন্ড আমি সিলটা একটু বলে নি। আমি বলছি এই শাহজাহানরা মিন চাষের ব্যবসা করে কোটিপতি হয়েছে। মজিদ মাস্টার আর যাই হোক কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেনি। 11 থেকে এই 23-এ এই শাহজাহানরা তৃণমূলের প্রোডাকশানে কোটি কোটি টাকার মালিক হয়েছে, জমি মাফিয়া হয়েছে। আমি যে পয়েন্টটা মুপিয়াদি বলছিলাম, আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে এটা সরাসরি যুক্ত। আমি এটা বিশ্বাস করি না যে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে দিনের পর দিন ভোট লুট হয়েছে, জমি লুট হয়েছে, মাটি লুট হয়েছে, সুন্দরবনে প্রাকৃতিক সম্পদ লুট হয়েছে, আমফানের টাকা লুট হয়েছে, কোনোটা রাজ্যের সরকার চোখের সামনে দেখা যাচ্ছে যে ত্রাণের যে ত্রিপল, সেই ত্রিপল থরে থরে সাজানো রয়েছে শাহজাহানের ওই তাজমহলে। একদম 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 আমি বলছি আমি এটা বিশ্বাস করি না রাজ্যের পুলিশ জানতো না। আমি এটা বিশ্বাস করি না যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স কিংবা ইডি আধিকারিক বা হাইকোর্ট দপ্তরের কাছে এই সমস্ত খবর ছিল না, যেখানে আন্তর্জাতিক সীমান্ত আছে। নিশ্চিতভাবে এই শাহজাহানদের তৈরি হওয়ার পেছনে রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার যারা ভোট এলে এই চোর পুলিশের খেলা খেলে তাদের কাছে শাহজাহানরা খুব জনপ্রিয়, খুব পপুলার খাবার। তাই ভোটের আগে শাহজাহানকে ধরবার জন্য রাজ্যের পুলিশ আর কেন্দ্রের ইডি আধিকারিকরা দৌড়দৌড়ি করছে। আমি নিশ্চিত ভোট মিটে গেলে এই শাহজাহানদের কথা বিজেপির সরকার, মমতার সরকার ভুলে যাবে। একটা ছোট্ট বিরতি নেব, ছোট্ট একটা বিরতির পর ফিরছি এবং দেখাবো আপনাদের যে বেতাজ বাদশাহ শাহজাহান যে থুরি, আমি ভুল বলেছিলাম যে সে কীভাবে যোগাযোগ করছে, টেলিপ্যাথি মারফত কিনা। প্রদীপ তো ভুল শুধরে দিয়েছে যে না ফেস টাইম মারফত যোগাযোগ করছে নিশ্চয়ই। ছোট্ট একটা বিরতির পর ফিরছি সেই বেতাজ বাদশার যে পরিধ, যে চারণভূমি এবং তার যে ক্যারিজমা সেটা দেখাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। 10 দিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। দেখুন, সেনা প্রধান সন্দেশখালীতে আছে শেখ শাহজাহান। বাম জমানায় রাজনীতিতে হাতে খড়ি, তবে প্রভাব প্রতিপত্তি বেড়েছে তৃণমূলের আমলেই। একসময় ট্রেকারের পাদানিতে দাঁড়িয়ে যাত্রীদের থেকে ভাড়া আদায় করা শেখ শাহজাহানের এলাকায় বেতাজ বাদশাহ হয়ে ওঠার কাহিনী সন্দেশখালী সরবেরিয়ার মানুষের জানা। তাদের অনেকের কাছেই শাহজাহান মানে রবিনহুড। 5ই জানুয়ারি এই শাসক নেতার ডেরায় পা রেখেই আক্রান্ত হয় কেন্দ্রীয় এজেন্সি ইডি। মারমুখী গ্রামবাসীর দাপটে পিছু হটতে বাধ্য হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইডির অভিযোগ, সেদিন শাহজাহানের উস্কানিতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সরবেরিয়া। কিন্তু সেই তাণ্ডবের পর যেন কর্পূরের মতন উবে গিয়েছেন শাহজাহান। সন্দেশখালীর সাম্রাজ্য ছেড়ে কোথায় গেলেন দাপুটে এই তৃণমূল নেতা? পুলিশ এখনো তার হদিশ পায়নি, কিন্তু অন্তরাল থেকে অডিও বার্তা পাঠিয়েছেন শাহজাহান। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাও বলেছেন ঘটনার পরের দিনই তাদের দেখা হয়েছে, কথাও নাকি হয়েছে। রাস্তায় দেখা হয়েছিল, সাংগঠনিক কথাবার্তা হয়েছে। সেটা কি এই ঘটনার পর ইডি ওনার বাড়িতে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আপনার সঙ্গে দেখা হয়েছিল? পরবর্তী একদিন পরে। কোথায় দেখা হলো? এই রাস্তায়, আমার ওই বাড়ির সামনে রাস্তায়। আমি এখনো মনে করি দাদা যেখানেই থাকুক, যে পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন, সে নিশ্চয়ই আইনের সহায়তা নিয়ে তিনি এগোবেন এবং আইনের ব্যবস্থার উপরে তিনি আস্থা রাখবেন। সোমবার মিলে গেল পূর্বাভাস। আড়ালে থেকেই হাইকোর্টের দ্বারস্থ হলেন শেখ শাহজাহান, অথচ পুলিশ এখনো তার হদিশ পেল না।
ওয়াকিবহাল মহলের মতে অন্তরালে থেকেই লড়াইয়ের ঘুঁটি সাজাচ্ছেন সন্দেশখালীর এই বেতাজ বাদশা। তার অনুপস্থিতিতে সাম্রাজ্য আগলে রেখেছেন শাহজাহান বাহিনী। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। নট 24 তোমাকেই চাই। প্রদীপ্ত, কি লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। দারুণ দারুণ গান করেছো, সম্পদ, দারুণ গানটা তুলে ধরেছো। দলের সম্পদ কি কিসের সম্পদ জানি না, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরা প্রথম থেকে শেষ অবধি বলে এসেছি, বলে যাবো, কিন্তু আমাদের সমস্যা, আমাদের সমস্যাটা কোথায় এগুলোর থেকে তারপরের লাইনটা অবধি তো যেতে দাও। মানে মুশকিলটা তো হচ্ছে এখানে, তুমি আমার লাইন উচ্চারণের পরেই আটকে দিচ্ছ, আমি কি করে যাবো বলো তো। আমার বক্তব্য হচ্ছে যে আমি মদন মিত্র থেকে শুরু করে আজকে পার্থ চ্যাটার্জি, শঙ্করাড্ড অবধি যাচ্ছি। আমাকে এইটুকু বুঝিয়ে দাও যে যেভাবে দীপাঞ্জন বাবু বহু দূর থেকে, বোম্বে থেকে বুঝে যাচ্ছে ষড়যন্ত্র, ইডি কলকাতায় থেকে বুঝতে পারছি না এত বড় ষড়যন্ত্র হচ্ছে, লেক টাউনে বুঝে গেল। মদন মিত্রর বাড়িতে কি হয়েছে, পার্থ চ্যাটার্জির কোথা থেকে কি টাকা পাওয়া গেছে ধরতে পারছে না, এটা দেখার পরে হয়েছে তো। না আমার বক্তব্য কি, লেক টাউনে তো পয়েন্ট হচ্ছে, আমি ওই দিন হয়নি, বনগাঁতেও তারা করেছিল, বনগাঁতেও তারা করেছিল, তোমার বাড়ির এলাকাতেও তারা করেছে। তোমাদের যে ইন্টেলিজেন্স আছে, বিজেপির ইন্টেলিজেন্স এত কম। শোনো, আমাদের ইন্টেলিজেন্স 30 তারিখ বলছে 5 তারিখ ঘটনা ঘটছে, সেটা দীপাঞ্জন বাবুরা দেখতে পান না। আমাদের ইন্টেলিজেন্স আর তোমাদের, তোমরা ডেটের পর ডেট দিয়ে দিচ্ছ, তোমরা কোর্টে চলে যাচ্ছ, তখন তোমাদের ডেট মনে পড়ছে না। আমাদের ডেট হচ্ছে না, তোমাদের যে ডেটটা দিয়ে তোমরা যে মিডিয়া দিয়ে চলে যাচ্ছ, আরে তোমরা যেখানে যাবে সেখানেই তো হিংসা। আমাদের তোমরা পুলিশের হাত ভেঙে দিচ্ছ, তোমাদের সভা থেকে হাত ভেঙে দিচ্ছ, তার জন্য মাথা বাড়ানো হচ্ছে, তার জন্য মাথা বাড়াচ্ছে। আসবো শিলভদ্রদা, তার আগে একটু দেখি যে রাজ্যপাল কয়েকদিন আগেই বলেছিলেন যে শেখ শাহজাহান কি অপরাধী না অপরাধী নয় সেটা রাজ্য সরকার ক্লিয়ার করুক। আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই প্রসঙ্গে কি বলছেন যে রাতারাতি তো তদন্ত শেষ করা যায় না, মূল অভিযুক্ত গ্রেফতার না হয় আমার অসন্তোষ প্রকাশ করেছি, তবে সরকার আশ্বস্ত করেছে কয়েকজন গ্রেফতার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। শুনুন। Investigation cannot be completed overnight. I have expressed my displeasure over the main accused not being arrested, but government has acted. A few have been arrested. When investigation is going on, I do not want to give any details of that. সৌমদা, কয়েকজন তো গ্রেফতার হয়েছে। আমি তার আগে প্রদীপ্ত বলছিল তৃণমূলের প্রতিনিধি, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আদালতকে আমরা সম্মান করে চলি, বিচারপতিদের বাড়ির পাশে পোস্টারও মারি, তো পোস্টারও মারি, ধরাও পড়ে না। তারপরে বিচারপতিদের গালমন্দ করে মুখপাত্ররা, সব বিচারপতিদের অরণ্যদেব বলে, তো এগুলো তো চলতে থাকে, সব পাশাপাশি চলে, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, তো আমি শুধু বলছি যে কুচক্রি, আমরা সব খারাপ, খুব খারাপ। আমরা সব এখানে বসে বসে এত আলোচনা করছি, দীপাঞ্জনবাবু বম্বে থেকে জেনে যাচ্ছেন, আমরা তো বলছি হ্যাঁ দীপাঞ্জনবাবু বম্বে থেকে জানছেন, সারা ভারতবর্ষে জানতে পারছে যে এরা তোমাদের সম্পদ। কিন্তু এখানকার ডিজিপি কী করছে, কানে তুলো দিয়ে বসে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি বুঝতে পারছেন না। তিনি বুঝতে পারেন যে মুর্শিদাবাদ, মালদার কোন একটা গ্রামে একটা ছেলের বাড়িতে কতটা গাঁজা থাকে। সেদিন যখন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি যখন বক্তব্য রাখলেন এই প্রসঙ্গে, তার বক্তব্য, তার ভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু যথেষ্ট কঠোরই ছিল। বলছি তো কঠোর ছিল, তো কিন্তু কঠোর ছিল তো। উনি যখন সুদীপ্ত সেনকে ধরেছিলেন সেই জম্মু কাশ্মীর থেকে এত দূরে চলে গেলেন রাজ্য থেকে, কত বড় লম্বা হাত। তারপরে আমরা আবার দেখেছি এই রাজ্যে পেন ড্রাইভ অন্যান্য সব কারা সব লুকিয়ে ফেললো, সেসব পুলিশের কাজ। আমি তো বলছি পিসি তখনই চাওয়া যায় পিসি যখন চায়, পিসি না চাইলে পিসি চাওয়া যাবে না। এটা নবান্নের প্ল্যান এক্সিকিউটেড হচ্ছে, তার কারণেই শাহজাহানরা থাকলে তৃণমূল থাকবে, শাহজাহানরা না থাকলে তৃণমূলের অবস্থা খারাপ হবে। কারণ শাহজাহানরা বোথ দ্য সাইডস, একটা ইলেকটোরাল প্রসেসেও খুব কাজ করে, প্লাস ফিনান্সিয়াল প্রসেসও কাজ করে। বাধা হয়ে গেছে। হ্যাঁ, তো ফিনান্সিয়াল প্রসেসও কাজ করে। একটা মিথ, আমরা সত্য মিথ্যা জানি না, কিন্তু দীপাঞ্জন বাবুরা শুধু আর আমরা শুধু কুচক্রী লোকজন ভাই, আমরা শাহজাহান নাম্বার নয়, শাহজাহান থাকাটাই যথেষ্ট, কথিত আছে। আমরা জানি মিথের পর্যায়ে চলে গেছে। না, আমরা বলছি মিথের পর্যায়ে এই কারণেই যাচ্ছে, এরা সম্পদ, এরাই তো ভোট করে, এরা না ভোট করে সন্দেশখালীতে দূরবীন দিয়ে ওখানে দেখায়। আচ্ছা আমাকে বলো ওখানে তো শুধু বলো যে তোমরা কেন বিরোধীরা নেই, তোমরা কেন করলে? না বিরোধীরা নেই, তোমরা কেন মুভমেন্ট করলে? আরে আমরা তো বিরোধী নই, কুচক বিরোধী নাই। আচ্ছা ওখানে বিরোধী আছে, পশ্চিমবঙ্গে ওখানে বিরোধী আছে। তোমরা পশ্চিমবঙ্গে ইডিসি ভাইকে ঠিক বলছো, আরে কোথায় বলছি? দিল্লিতে বলছো যে ইডিসি ভাই আদালতের নির্দেশ হচ্ছে, আদালতের নির্দেশে কেন আদালতকে অপমান করছো? আদালতের নির্দেশ হচ্ছে। দীপাঞ্জন দা এরকম একজন জনপ্রিয় ক্যারিজম্যাটিক লিডার
যাকে নিয়ে গান বাঁধা হয়, প্রায় মিথের পর্যায়ে, যে নিজেকে জীবন্ত কিংবদন্তির পর্যায়ে নিয়ে চলে গেছে প্রায়, শেখ শাহজাহান। কেন আপনারা এত এত নিন্দে করছেন প্রশাসনের? এমন তো হতেই পারে যে এই প্রবল জনপ্রিয় শেখ শাহজাহান, তাকে একদম পক্ষী মাতার মতো এই সন্দেশখালীর কিছু মানুষ তারা পক্ষী মাতার মতো আগলে রেখেছেন। না মবিয়া, তুমি শুধু পক্ষী মাতা বলবে না, মানে সন্দেশখালীর সাধারণ মানুষকে, আমি সাধারণ মানুষকে সবার কথা বলছি না, ডেফিনেটলি সন্দেশখালী সব সাধারণ মানুষের কথা বলছি না আমি মানে সন্দেশখালী সাধারণ মানুষকে আমি এর মধ্যে আনছি না। পক্ষী মাতা কোথায় জানো তো? যখন পশ্চিমবঙ্গের সাংবিধানিকভাবে নির্বাচিত প্রশাসনের সর্বোচ্চ প্রতিনিধি এত বড় ঘটনার জন্য, উনি আবার স্বরাষ্ট্রমন্ত্রীও, অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন 4 সেকেন্ডের মধ্যে, যে এটা ইটস এ জুডিশিয়াল ম্যাটার ইয়া সামথিং সাবজুডিস, মন্তব্য করব না, 4 সেকেন্ড। ওই সাংবিধানিক প্রধান কিন্তু যখন কেষ্ট অ্যারেস্ট হয়েছিল তখন ওই সাবজুডিস কেসে বলে গেছেন কেষ্ট কি চায়, এবং সম্ভবত 14 আগস্ট অথবা 15 আগস্ট রাস্তে কেষ্টকে বীরের সম্মান দিয়ে জ্যোতিপ্রিয়কে নিয়েও বলেছেন কয়েকদিন আগে। সব ব্যাপারটা হচ্ছে মেসেজটা পুলিশের কাছে তখন যায়, এই মেসেজটা সাধারণ গরিব মানুষদের কাছে তখন যায় যারা ওই শেখ শাহজাহানের আতঙ্কে থাকে, যেখানে সাংবিধানিক প্রধান বলছে যে আমি সাবজুডিস ম্যাটারে কথা বলবো না, এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটা কোনো স্টেটমেন্ট আসেনি, হোম সেক্রেটারি কোনো স্টেটমেন্ট আসেনি, সেখানে সাধারণ মানুষ কি করবে? শেখ শাহজাহানকে অত আল্লাহ ঈশ্বর ভগবান মানিয়ে রাখবে, নাহলে তারা মারা পড়তে হবে, তারা মারা পড়লে তাদের কোনো খোঁজ হবে না। সো এটা তো সাধারণ ব্যাপার। শেখ শাহজাহান একটা বিশেষ চিন্তা ভাবনার ফসল, এবং শেখ শাহজাহান নিজেই বলেছে হাজার হাজার শেখ শাহজাহান রয়েছে, সেটা তো বাংলার মানুষকে ডিসাইড করতে হবে কি করবো, এই হাজার হাজার শেখ শাহজাহানের পুজো করবো না কি করবো, তো নিজেই বলেছে। মপিয়া একটু অ্যাড করতে হবে, ছোট্ট অ্যাড করে দিই, যে দীপাঞ্জন বাবু যেটা বললেন যে বালুদার সময় বা আমাদের বীরভূমের বেতাজ বাদশা বা যা খুশি বলে তার সময় অনেক কমেন্ট দিয়েছেন, তখন পুলিশের কাছে একটা মেসেজ যাচ্ছে, সেটা মানে এগেইনস্ট দ্য টাইড আর কি, এগেইনস্ট দ্য ল। তাহলে এক্ষেত্রে যদি না বলাটা, তাহলে তো এটা এগেইনস্ট দ্য ল হচ্ছে না, এটা তো ফর দ্য ল হচ্ছে। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। এই যে জড়িত নেই বলে না, পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং হচ্ছে অবৈধ টাকাকে বৈধ করার প্রক্রিয়া। 3টে স্টেজ, প্লেসমেন্ট, লেয়ারিং আর ইন্টারগেশন। সেই হিসেবে এইরকম বৈদেশিক মুদ্রা চারদিকে করেছে। শিশু, আমার একটা কথা আছে, যদি এরা তদন্তকে আটকানোর জন্য সিবিআই, ইডি বা এদেরকে আটকানোর জন্য যে প্রসেসটা করলো, আমার কথা হচ্ছে ও যদি নির্দোষ হয় বা ওর যদি কিছু লুকোনোর থাকে, সামথিং কিছু যদি হাইড করার নাই থাকে, ও যদি একেবারে দুর্নীতির সূর্য সন্তান নাই হয়ে থাকে, আমি ধরেই নিলাম, তাহলে ও এত অ্যাটাক করলো না। এইভাবেই আইনগতভাবে বলছিলাম যে যারা এখনো অবধি সহযোগিতা করে আসছে, যারা কোর্টে গ্রেফতার হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? ঠিক তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? সম্ভবত হতে হবে না। আপনি দেখবেন যে নেট ঘেটে দেখবেন যে তখন তাজমহল গড়েছিল 3.5 কোটি, আর এর 20,000 কোটি টাকার ওপর তার ইয়ে। আপনি ভাববেন না জ্যোতিপ্রিয় মন্দির, 25% নাকি বাকিবুর রহমান, এটা 25 এর হিসাব, এটা 25 না 75, এই শাহজাহান, 25 এর হিসাব, এই শাহজাহান, ওমর আকবর অ্যান্টনি, তিনজনেই গ্রেফতার হবে। দুজন হয়েছে, আরেকজন হবে। 20,000 কোটি টাকা কি 25 না 75? কোন জায়গায় সাধারণ মানুষের টাকা মেরে আজকে সারদার টাকাটা কোথায় গেল? শিশুদের খাদ্য, লজ্জা করে না সরকার? এত টাকা ক্রোক হলো, সেই সারদার টাকাটা কোথায় গেল? প্রদীপ্ত, যদি এমনটাই হয় যে শেখ শাহজাহান নির্দোষ, এই গোটা বিষয়টা তার কোনো রকম কোনো ভূমিকা নেই, রাজ্য পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করছেন না, সেটা উনি কি করবেন সেটা তার ব্যাপার, কিন্তু আমি তো একবারের জন্য ওনার সমর্থনের কথা বলছি না। আমি কাউন্টারটা তোমায় বলছি, তুমি ব্যঙ্গ করতে পারো, কিন্তু কাউন্টারটা বলো। যে কথাটা দাদা বললো সৌমদা, যে আজকে ও সহযোগিতা করছে বা করছে না বলে সন্দেহ তীরটা ওর দিকে যাচ্ছে, ঠিক যারা সহযোগিতা এ যাবৎকাল করে আসলো 13 সাল থেকে, তাদের কি করলাম? সুব্রত মুখার্জি মারা গেছেন, আমি জানি না দোষী কিনা, তাপস পাল মারা গেছে, জানি না দোষী কিনা, ঠিক দাদার ওই পয়েন্টটা যে এখানে ষড়যন্ত্র খেলছে, এরা ষড়যন্ত্র দুটো কথা। এই রাজ্যের পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন গুন্ডা কন্ট্রোল করেন, তেমনি তিনি পুলিশও কন্ট্রোল করেন। ঠিক একইভাবে সন্দেশখালী, ফলতা, ভাঙড় এইসব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রীর নাম এই শাহজাহান, জাহাঙ্গীর, আরাবুল, শওকতরা। এক
দুই, মিথ তৈরি করবার কথা বলছিলেন না মৌপিয়াদি, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বহু নেতা মিথের স্বপ্ন দেখেছিল এবং তারা নিজেরা মিথ হয়ে গেছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় নান্টু প্রধান বলে একজন তার নিজের মূর্তি বানিয়েছিল বিএড কলেজে, বিদ্যাসাগরের মূর্তির থেকে তার স্ট্যাচু বড় ছিল, সে তখন জীবন্ত ছিল। সেই নান্টুর ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, চাষের জমিতে তার ডেড বডির মুখটাকে চিহ্নিতকরণ করা যায়নি, এত প্রবল জনরোষ ছিল। আমরা দেখেছি মিথ তৈরি করবার চেষ্টা করেছিলেন পার্থবাবু তার স্ত্রীর নামে, প্রয়াত স্ত্রীর নামে। তিনি একটা কলেজ করেছিলেন পিংলায়, পরে দেখা গেছিল সব দুর্নীতির কালো টাকার ওই বিএড কলেজ, তার রেজিস্ট্রেশন আজকে প্রশ্নচিহ্নের সামনে। একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা মিথ হতে চেয়েছিলেন তারা আজকের দিনে মিথ হয়ে গেছে। ঠিক যেমন গোটা দেশ জুড়ে কেউ কেউ ভাবেন তার নিজের নামে স্টেডিয়াম বানাবেন, ভবিষ্যৎ তাদের জন্যও ভয়ঙ্কর, সন্দেশকালীন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই শাহজাহানের জন্য ভয়ঙ্কর। আমি 3 নম্বর যেটা বলছি, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, তার পুরো পরিবার একদিন গাড়িতে করে যাচ্ছে, হঠাৎ করে একটা গাড়ি এসে তার পুরো পরিবারকে চাপা দিয়ে চলে গেল। আমার আশঙ্কা শাহজাহান যদি নিজে সারেন্ডার না করে তাহলে শাহজাহানকে প্রদীপ্ত আইনের ব্যাপারে দিয়ে যখন কথা বলছো তাহলে আইনগতভাবে কথা বলো না, একদিকে ছড়িয়ে দিচ্ছ, এদিকে সিপিআই শূন্য হচ্ছে, ডি রাজা অভিষেক ব্যানার্জির জন্য আসন ফাঁকা রাখছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো এবং দেখাবো যে যখন 307 ধারায় মামলা রুজু হয়নি এই সন্দেশখালী কাণ্ডে, সুকান্ত মজুমদার এবং প্রাথমিকভাবে যে লঘু ধারা দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে কিছু জামিন অযোগ্য ধারা সেটা অ্যাড করা হয় এবং তারপরও আজকে পিসি অবধি চায়নি পুলিশ। সেইখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা পুলিশের, বিজেপির ন্যাজার থানা ঘেরাও কর্মসূচির জেরে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বেআইনি জমায়েত, মারধর সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে, যেখানে জামিন অযোগ্য একাধিক ধারাও রয়েছে। এই প্রসঙ্গে আসবো শিলভদ্রদার কাছে, ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। সুকান্ত মজুমদার যে নাজার থানা ঘেরাও কর্মসূচি ছিল তার জেরে মামলা দায়ের হয়েছে এবং যাতে একাধিক জামিন অযোগ্য ধারা। না সে তো থাকবেই, কারণ কণ্ঠটাকে স্তব্ধ করে দিতে হবে। ওই যে আইনের পথে যাবে, এটা অনেক কথা কিছু বললেন না, আমি বলছি এসব ছেড়ে দিলাম, শাহজাহান ছেড়ে দিলাম। আমি বলছি আমাকে খুব সম্মান করে বলছি, তুমি বলতে চাইছো বিজেপি যেখানে যায় শান্তিপূর্ণ করে, পুলিশের হাত ভেঙে দেয়, ওইভাবে গন্ডগোল করে। তুমি বলতে চাইছো যে তাহলে পুলিশের রাজ্যের পুলিশ কামড়ায়, ডোন্ট টাচ মাই বডিও হয়, ডোন্ট টাচ মাই বডিও হয়, নিজে নিজে পুলিশের ভ্যানে চলে যায়, ঠিক আছে, তাকে তোমরা বিজেপি তাকে তুমি পুলিশ প্রোটেকশনও দিচ্ছ। আমাকে বোঝাও যে পুলিশকে তোমরা মেরে হাত পা ভেঙে দিলে বা যে নেজাটা গিয়ে তোমরা ঝামেলাটা করলে, তোমরা বলতে চাইছো যে সেটা শান্তিপূর্ণ ছিল। আসলে বিজেপি যেখানে যাবে সেখানেই অশান্তি, তার বদলে পুলিশের এই জায়গায় তোমরা পুলিশের সমালোচনা করছো। আমার কথা হচ্ছে মৌপিয়া আইন শৃঙ্খলার কথা বলছো। কদিন আগে একজন বিধায়ক তৃণমূলের, তিনি কবি সাহিত্যিকও বটে, বলাগড়ের বিধায়ক, তিনি বলেছিলেন ওখানকারই তৃণমূল যুব নেত্রী, তা তিনি 9-10টা শার্প শুটার নিয়ে ঘোরে, পুলিশের শার্প শুটার না, পার্কে। এটা করার পরে বাংলার পুলিশ কোন অ্যাকশনটা নিল? যদি মিথ্যে কথা বলে থাকে নেমেলে অ্যারেস্ট হবে না, কারণ একটা মেয়ের সম্বন্ধে বাজে কথা বলছেন। আর যদি সত্যি নিয়ে থাকে, বাংলার পুলিশ কোন অ্যাকশনটা নিয়েছেন? তৃণমূল কংগ্রেসের কোন নেতারা বলেছেন শার্প শুটার নিয়ে কে ঘুরতে তদন্ত হওয়া উচিত? কদিন আগেই আমার জগদ্দলের বিধায়ক তিনি বলছেন আমি খুন হয়ে যেতে পারি। তাকে বলার পরেই তাকে বাঁচানোর জন্য রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে বাঁচানোর জন্য আরো 6টা পুলিশ দিয়ে দেওয়া হলো, কিন্তু কে খুন করতে পারে তদন্তে সেটা বেরোচ্ছে না কেন? সেখানে ওগুলো বেরোবে না, কারণ দুদলই যে তৃণমূল, সাংসদ অ্যারেস্ট হবে না, বিধায়ক অ্যারেস্ট হবে না, কি হবে জানি না। সেখানে দাঁড়িয়ে বিজেপি আন্দোলন করতে গেলে তো তারপর হবেই। শুধু বিজেপি ওখানে কেন, তুমি ডানকুনিতে মিলিটারি অফিসার তাকে পর্যন্ত অ্যারেস্ট করে জেলে রাখা হয়েছে। আন্দোলন করতে গেলে পরে করতে গেলে আমরা জানি এগুলো হবে। সুকান্ত মজুমদাররা জেলে যেতেও পারে, জেলে যেতেও পারেন, যা করার আছে করে নিক, কিন্তু বাংলায় তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চলবে। আমি একটা সাধারণ প্রশ্ন করছি, সাধারণ মানুষ হিসেবে, এটা কোনো আমি শুনছি যে লাইট টাইট অফ করে রাস্তায় কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওনার কি ক্যাটাগরির সিকিউরিটি আছে, সেটা কি উইথড্র হয়েছে? প্রশ্ন রেখে গেলাম, আপনারা তদন্ত করে দেখুন। না সন্দেশখালীতে যোগ করে দিই, সন্দেশখালীতে প্রথম নাকা চেকিং করলো, কেন জানেন? নাকা চেকিং দেখবেন ঘুরে, শাহজাহান ওইখানেই আছে,
যাতে কেউ না ঢুকতে পারে, রাজ্য পুলিশ নাকা চেকিং শুরু করে দিল। রাস্তায় লাইট নিয়ে কনভয় নিয়ে ঘুরছে। 144 অস্ত্র শস্ত্র ভিতরে 144 করে দিলেন। কিসের জন্য? শাহজাহান কোথায়? একটাই প্রশ্ন, আইন করে দিক না, পশ্চিমবঙ্গ সরকার আইন কোথায়? নাকা চেকিং এ মহিলাদের ব্যাগে টর্চ দিয়ে দেখছে, শাহজাহান কি মহিলাদের ব্যাগে থাকবে? পুলিশের এই কাজ, আইনজীবী থেকে শুরু করে বাহিনী দেবে, তখন তো তার সাইনটা নিতে হবে। আমি বলছি কি রাখুন না, আমি যে আপনাদের সেই আইনের উপর ভরসাটা রেখে বলুন। আইনের উপর ভরসা আছে, সে ভরসাটা তৃণমূলের নেই। আইনের উপর ভরসা তৃণমূলের নেই। আইনের উপর দীপাঞ্জন দা, যে পুলিশ এই সন্দেশখালী কাণ্ডে প্রাথমিকভাবে লঘু ধারা তারা অ্যাড করলো, এমনকি আজও বিচারপতি বলেছেন যে কেন অ্যাটেম্পট টু মার্ডারের ধারা সেটা দায়ের করা হয়নি। যে পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধেই চুরি শ্লীলতাহানির মতো মামলা রুজু করলো, করে পরে আদালতে ধাক্কা খেলো, সেই পুলিশ সুকান্ত মজুমদারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সুমোটো মামলা করেছে যাতে জামিন অযোগ্য ধারা রয়েছে। আপনার কি মনে হয়, আপনি আশাবাদী যে শেখ শাহজাহানকে খুঁজে পাবে পুলিশ? বাংলার পুলিশের না প্রশিক্ষণের একটা সাংঘাতিক অভাব হয়েছে, ট্রেনিং নেই। বাংলার পুলিশ মন্ত্রী উনি একটা ওপেন ফোরামে, ছাত্রদের ফোরামে অনেক লোকজনের মধ্যে একটা পার্টিকুলার মেয়েকে ধরে দিতে পারছেন শুধু দেখে যে এ মাওবাদী। অনেক ভিড়ের মধ্যে একজন সারের দাম নিয়ে প্রশ্ন করছে, তো সারের দামের জন্য সে মাওবাদী, সে দেখে বলে দিচ্ছেন এবং তাকে অ্যারেস্ট হচ্ছে, জেল যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছোটখাটো অধ্যাপক কার্টুনটাকে রিফরওয়ার্ড করেছে, বিরাট ষড়যন্ত্রকারী, জেল হাজত। না, এই যে ক্যাপাবিলিটি, এটা বাংলার পুলিশরা এখন পাচ্ছে না। শুধু সুকান্ত বাবুর কথা ছেড়ে দাও, কয়েকদিন আগে রিশরাত সম্ভবত একজন এক্স আর্মি ম্যান, ওনাকে অ্যারেস্ট করেছে। ঠিক আছে, উনি এক্স মেজর, আমি যাচ্ছি না, উনি রাজনৈতিক দলের হয়ে গেছেন, সেটা রাজনীতিবিদ হিসাবে অ্যারেস্ট করেছে, ভালো কথা। 143 ধারায় অ্যারেস্ট করা হয়েছে, বেআইনি সমাবেশ। আর তার আগে রাজভবনে 144 ধারা ভঙ্গ করে কলকাতা পুলিশের নজরদারিতে ওই একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ সর্বভারতীয় সভাপতি না সম্পাদক, সে ওখানে গিয়ে ধর্ণা করছে, তার বিরুদ্ধে মামলা হচ্ছে না। না, এবার যে ওই ভদ্রলোক এবং সুকান্ত বাবুর বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হচ্ছে 323, 343, এখানে শীর্ষেন্দু বাবু আছেন, আমার থেকে 1000 গুণ ভালো বলবেন, একটা কেসও সম্ভবত এমএলসি হয়নি, মেডিকেল লিগাল কেস নেই, কে আহত হয়েছে সেটা প্রুফ হয়েছে কিনা, প্রাইমা ফেসি কিচ্ছু দরকার নেই। তো এটা ট্রেনিং এর একটা অভাব, আগেই বলে দেওয়া হচ্ছে কি করতে হবে, তারপর পুলিশ করবে। আর পুলিশ বেচারা অসহায়, হাসির পাত্র হয়ে গিয়েছে। তারপরেও মানুষের ট্রেনিংটা বিজেপি দিতে পারছে না, সেই কারণেই বোঝা যাচ্ছে বিজেপি এরকম অবস্থায় হয়ে যাচ্ছে। না, আপনি একটু প্লিজ বলবেন না, আপনি কথা বললে বলি না আমরা, প্লিজ দয়া করে একটু বললাম, কারণ আপনি ট্রেনিং ভালো জানেন। শেষ হয়নি এখনো, দীপাঞ্জন দা প্লিজ। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে এটা শুধু পুলিশকে দোষ দিয়ে কি হবে? পুলিশ তো একটা এক্সিকিউটিভ, এক্সিকিউশন করছে, যেখান থেকে ডিসিশনটা হচ্ছে তাদের কথা বলি, যাদের আমরা নির্বাচিত করে নিয়ে এসেছি এই ডিসিশন গুলো দেখার জন্য। তো আমি পুলিশকে দোষ দেই না, কিছু লোকের অফিসারের মেরুদণ্ড নেই, তার কি করবে, কিছু করার নেই। পুরো বাহিনীর বদনাম হয়ে যাচ্ছে বাংলার পুলিশের, কলকাতা পুলিশের, কি করে একটার পর একটা মেরুদণ্ড আছে, ম্যাগির মতো হয়ে গেছে না। কিন্তু দীপাঞ্জন দা এবার শেষ হয়ে গেছে, কিন্তু দীপাঞ্জন দা একটা জিনিস খুব ভালো করতে পারে, কালীঘাটে কালী পুজোর সময় খিচুড়ি বিতরণ করতে সবার আগে পৌঁছে যেতে পারে। কারো জুতো বাঁধতেও পারে, বলো দাদা, চোর ধরতে পারে, কারো জুতো বাঁধতেও পারে, চোর ধরতে পারে না, সে তো রজপাল সিং এরও বেঁধেছিল, পাঁচিল টপকে যেতে পারে, রজপাল সিং এরও বেঁধেছিল, আমরা বলি না এই খিচুড়ি ডিস্ট্রিবিউশন করতে পারে, দোষী না হতে পারে। তারপরে আস্তে আস্তে 1000 কোটি টাকা দুর্নীতি হয়নি, আমরা দেখছি তো একটা মানুষ মুখ্যমন্ত্রী মারা গেছে, প্রতিবাদ করতে, তার হত্যা করে নিয়ে বসেছিলেন কি ভরসা আছে, তাহলে সেই আদালতের উপরে ভরসা না রেখে এত কথা কিসের? এক সেকেন্ড শীর্ষেন্দু, সব শেষে তোমার কাছে আমি জানার চেষ্টা করবো যে কেস ডায়েরি তলব করেছেন। হ্যাঁ, কেস ডায়েরি তলব করবেন, কেস ডায়েরিতে কেসে কি কি আছে, এফআইআর এ কি কি লিখেছেন পুলিশ, সেগুলো তো মহামান্য বিচারপতি দেখবেন, ওই জন্য তো কেস ডায়েরি তলব করেছেন। কেস ডায়েরি সিডি না গেলে
পুরো ব্যাপারটা বোঝা যায় না। দুটো এফআইআর করেছিলেন, ওসি সই দুটোতেই ছিল, কিন্তু প্রথম এফআইআর বলেছিলেন যে এই হয়েছে, কিন্তু দ্বিতীয় এফআইআরে ওই আয়ও এসে বললেন যে অনেক লোক ছিল, কেন্দ্রীয় সরকারি এজেন্সি, তারা আঘাত পেয়েছেন। তাহলে তার আগে দেখতে পাননি, ওসি দুটোই সই করেছে, ওসি এফআইআরে কিন্তু দুটোই সই করেছে। ওসি আয়োকে কেন করলেন না, কেন সাসপেন্ড করলেন না? এখানে ওসিকে সাসপেন্ড করা উচিত। সন্দেশখালীর বেতাজ বাদশাহ প্রদীপ্ত এবং সে ফেস টাইমে বার্তা রাখে, তার তো নিশ্চয়ই অনেক কিছু বলার রয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ অবধি তিনি দিয়েছেন অডিও ক্লিপে। তো একটু জাস্ট কোনোভাবে ইথার তরঙ্গে একটু কমিউনিকেট করে দিও না আমার ফেস টাইম নাম্বারে ফোন করতে। তুমি তো প্রথম দিন থেকেই বলছো, তাই তো তোমার সঙ্গে কেন হচ্ছে না আমি তো জানি না। তুমি নিজেকে প্রথম থেকেই এই কথাটা বলে যাচ্ছ যে তোমার সঙ্গে, তুমিও অ্যাপেল ফোন ব্যবহার করো, আমাদের তো অ্যাপেল ফোন নেই যে ওনাকে বলতে পারবো। আমাদের সাধারণত অ্যান্ড্রয়েড ফোন না। শেখ শাহজাহান, যদি আপনারা দেখেন আমার আপনি নাকি ফেস টাইমে প্রদীপ তন্ত্র যেটা বলছে যে আপনি ফেস টাইমে যোগাযোগ রাখছেন, ফেস টাইমে যোগাযোগ রাখছেন, তো আমার ফেস টাইমে যদি এত বাঘ হয়, কারণ আপনি এখনো পর্যন্ত বাঘের মতো ভূমিকা অন্তত পালন করছেন না। আপনার এরকম যে ক্যারিসমা শেখ শাহজাহান, সেটা লাগছে না, বরং আপনি কেঁচোর মতো আচরণ করছেন। যদি বাঘের মতো আচরণ করেন তাহলে এই ফেস টাইম নাম্বারে আপনি ফোন করুন। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।